দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন বটে যে অন্যের মধ্যে থাকা খারাপকে আক্রমণ করার আগে আগে নিজের মধ্যে থাকা খারাপগুলোকে আক্রমণ করো। কিন্তু এই 2015-র 21শে জুলাই মঞ্চের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি একই পথে হাঁটলেন? নয়তো এতদিন যেগুলোকে হয় বিরোধীদের উৎসাহ, না হয়তো সংবাদ মাধ্যমের অপপ্রচার বলে এসেছেন একের পর এক সেই ইস্যুগুলো, কোনগুলো? খাদানের লভ্যাংশ, সিন্ডিকেট, শিক্ষকদের শ্রদ্ধা, প্রচার সর্বস্বতা, সংযত হওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকা, এই একের পর এক উপদেশ দিলেন দলের কর্মী এবং নেতাদের। পাশাপাশি বিজেপিকে দাঙ্গা করে দুর্নীতিতে পুষ্ট দল বলেছেন, কিন্তু সরাসরি ব্যাপম, সুষমা, বসুন্ধরা এই প্রসঙ্গগুলো কি কিছুটা নরমে গরমে আক্রমণের মধ্যে দিয়ে এড়িয়ে গেলেন মমতা? 21শে জুলাইয়ের বক্তব্য নিয়ে আজকে আমাদের এই বিশেষ পর্ব, আমাদের আজকের বিষয়। শিক্ষা থেকে সিন্ডিকেট, ভোটের আগে দলকে সংশোধনের বার্তা মমতার। দাঙ্গা ও দুর্নীতি ইস্যুতে বিঁধলেন বিজেপিকে। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, বিজেপি নেতা অসীম সরকার আছেন, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায় আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা পলাশ দাস, রিজু ঘোষাল কংগ্রেস নেতা এবং অধ্যাপক মইদুল ইসলাম। ওদের কাছে যাব, কিন্তু তার আগে এই যে কথাগুলো বললাম যে সিন্ডিকেট, খাদান, একের পর এক সংশোধনের বার্তা আজ মমতা দিয়েছেন তার দলের কর্মী নেতাদের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে গত 4 বছরের তৃণমূলের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগকে কার্যত প্রথমবার নস্যাৎ করার পরিবর্তে গুরুত্ব দিয়ে সংশোধনের বার্তা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। গত 4 বছরে রাজ্যের নানা প্রান্ত থেকে শাসক দলের ছত্রছায়ায় গড়ে ওঠা নানা সিন্ডিকেটের সংঘর্ষে বহু রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে। ভোটের আগে সেই সিন্ডিকেট নিয়েই নেতাকর্মীদের আরও একবার সতর্ক করার চেষ্টা করেন মমতা। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। বিরোধীদের পাল্টা কটাক্ষ। এর আগেও তো একাধিকবার সিন্ডিকেট নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার দল শুনলে তো। বালি খাদানের বখরার ভাগ নিয়ে সম্প্রতি বর্ধমানের খণ্ডঘোষে গোষ্ঠীদ্বন্দ্বে 3 জন তৃণমূল কর্মী খুন হন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও এই খাদান নিয়েই গোষ্ঠীদ্বন্দ্বের খবর অহরহ সামনে আসে। মঙ্গলবার 21শে জুলাইয়ের সভা থেকে এ নিয়েও সতর্কবার্তা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ মনে করেন খাদানের টাকা দরকার, খাদান করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। সতর্কবার্তার প্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএম। এরকম যদি কোনোদিন হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি সেদিন মুখ্যমন্ত্রীর স্থান তৃণমূলে হবে না, অন্ততপক্ষে তিনি সবচেয়ে বড় মেন্টাল। শুরুটা হয়েছিল রায়গঞ্জ কলেজ দিয়ে, সর্বশেষ কলকাতা বিশ্ববিদ্যালয়। বারবার শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, আর এই বিষয়টি নিয়েই ঘুরিয়ে দলের ছাত্র নেতাদের সতর্ক করে দিয়েছেন মমতা। শিক্ষকদের কিন্তু সম্মান দিতে হবে, শিক্ষিকাদের সম্মান দিতে হবে, বড়দের সম্মান দিতে হবে। আমি দামাল ছেলে পছন্দ করি যারা ডিসিপ্লিন মানে। এই প্রশ্নেও মমতার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। ডিসিপ্লিন যে ওর পার্টিতে কখনো নেই, উনি নিজেই ডিসিপ্লিন মানেন না, তারপরে উনি অন্যদের ডিসিপ্লিন মানতে বলছেন। ক্ষমতায় আসার পর থেকেই খাস কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, নানা জায়গায় তৃণমূলের বিভিন্ন নেতার গোষ্ঠীর মধ্যে আবছার দ্বন্দ্বের খবর সামনে এসেছে। ভোটের মুখে প্রকাশ্য সভা থেকে তা নিয়ে সংশোধনী বার্তা শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। কেউ যদি মনে করেন নিজের স্বার্থে ঝগড়া করে 341টা ব্লক গ্রাম বাংলায় মাত্র 4-5টা ব্লকে নিজের আধিপত্য বজায় করবেন, আমি বলি আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না। তৃণমূলের একটা বড় অংশের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরেই ক্ষমতা কাজে লাগিয়ে ফুলে ফেঁপে ওঠার অভিযোগ উঠেছে। ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার যে মানুষ ভালোভাবে নেয় না, সম্ভবত তা আঁচ করেই দলীয় নেতাদের উদ্দেশ্যে সংশোধনের বার্তা শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গলায়। ব্যক্তিগত স্বার্থ নিয়ে যারা চলবে তারা প্লিজ দয়া করে ব্যক্তি স্বার্থ পড়ুন, দল করবেন না। আর যে মুখ দেখিয়ে রাজনীতি করে তাদের তৃণমূল করার দরকার নেই, আমি তাদের নিয়ে কাজ করব না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, গত 4 বছরের তৃণমূলের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে, কিন্তু বারবার তা কখনো বিরোধীদের কুৎসা, কখনো সংবাদ মাধ্যমের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট যখন দোরগোড়ায় তখন দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে নেতা কর্মীদের উদ্দেশ্যে সংশোধনী বার্তা দিলেন মমতা, এমনটাই ধারণা পর্যবেক্ষকদের একাংশের। আশাফুল হোসেন, বিতনু চট্টোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিমলদা, এটা সংশয় দিয়ে শুরু করব। সংশয় এই নয় যে তৃণমূল সংশোধিত হবে কিনা, সংশয় এই যে সাধারণ মানুষ, এই সিন্ডিকেটের যারা শিকার, তারা কি রিলিফ পাবেন? আমি এই জন্য আপনার কাছে কথাটা বলছি, তার কারণ যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমের বিরুদ্ধে বললেন তা কিন্তু নয়। আমি এক দর্শকদের মনে করিয়ে দেবো, 2রা নভেম্বর 2011 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই সতর্কবার্তা, প্রায় একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখব, রাজনৈতিক দলের কর্মীরা সিন্ডিকেট করবে না, প্রমোটিং করবে না। আমি এখনো বলছি, শুনুন, যারা প্রমোটিং এবং সিন্ডিকেটের সাথে ডাইরেক্ট জড়িত তারা কিন্তু রাজনীতির কোনো পদে থাকতে পারবেন না, এটা আমাদের পরিষ্কার কথা। এই বছর 26শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি দেখাতে চাইব দর্শকদের, ক্ষমতায় যারা থাকেন, আমি কোট আনকোট বলছি, ক্ষমতায় যারা থাকেন তাদের নাম ভাঙিয়ে অনেকে এ কাজ করে, এরা দলের কেউ নয়, সিন্ডিকেটের নামে ব্যক্তিগতভাবে কেউ কেউ পকেট ভরছে। আমি মনে করি বাড়ি তৈরি করতে কার কাছ থেকে মাল মশলা নেব সেই স্বাধীনতা থাকা উচিত। দলের নাম করে কেউ সিন্ডিকেট রাজ করলে তা বরদাস্ত করা হবে না, আমি খুব কড়া। বিমলদা, এই এত কড়া বার্তা দেওয়ার পরও বছর বছর কিন্তু পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের দাপট বেড়েছে। কাজটা কঠিন কেন জানেন? তা আসলে কোনো রোগ যদি একেবারে ভেতরে ঢুকে যায়, ওর মূল উপড়াতে সময় লাগে এবং তার জন্যে অসম্ভব কষ্ট পরিশ্রম করতে হয়। তৃণমূল কংগ্রেস প্ল্যাটফর্ম ভিত্তিক দল, কংগ্রেসের মতোই। এমন নয় যে বিরাট একটা শক্তপোক্ত সংগঠন আছে, একেবারে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার রয়েছে, তা কিন্তু নয়। বামপন্থীরা তো সংগঠনে বিশ্বাস করে, এবং আমি আপনাকে এরকম বহু উদাহরণ দেবো, আপনাদের আর্কাইভে আপনারা পাবেন। সিপিএম একটি শক্তিশালী সাংগঠনিক স্টিল ফ্রেম অর্গানাইজেশন হিসেবে বারবার কিন্তু বার্তা দিয়েছে যে দলের কেউ যেন প্রমোটিংয়ে না থাকেন, কিন্তু 34 বছর সিন্ডিকেটের জন্ম হয় সিপিএম এর আমলে, প্রমোটিং এর হাত থেকেও দলকে বাঁচাতে পারেনি। প্রচুর প্রমোটার দলে ঢুকে গিয়েছিল। আসলে যারা প্রমোটিং করে, যারা সিন্ডিকেট করে, আমি কাউকে দোষ না দিয়েই বলছি, তারা কিন্তু ক্ষমতা স্ট্রাকচারের কাছাকাছি থাকতে চায়, কারণ তাতে সুবিধে, ব্যবসা করতে সুবিধে। আর পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যার অবস্থা, তাতে প্রমোটিং, সিন্ডিকেট এগুলোই একটা রমরমা বিষয়, কারণ এখানে এই বার্তায় কাজ হবে, চাকরির স্কোপ কম, ঠিক ন্যাচারালি এগুলো অনেক বেশি, আর এগুলো গাজোয়ারির সুযোগটা বেশি, ন্যাচারালি শাসক দলের ইজি মানি, কাঁচা টাকা এবং পাওয়া সহজ, এইটাই একটা পুরনো অভ্যাস। কাজ হবে, মানে দলের ভাবমূর্তি ছাড়া সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে এটা করতেই হবে, কারণ 2016তে নির্বাচন, এটা যদি অপ্রতিহত গতিতে চলতে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমার ধারণা এবার হয়তো কোথাও, আজকে মমতা ব্যানার্জি কিন্তু আমি দেখেছি আবেগ নেই, একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে বক্তৃতাটা দিয়েছেন, আমার ধারণা এবার তাকে হয়তো ব্যবস্থা নিতে হবে, হয়তো কড়া ব্যবস্থা। সেইটা একটা প্রাথমিক বার্তা, আমার সেটাই মনে হচ্ছে। আরেকটা প্রশ্ন, পাশাপাশি আরেকটা বার্তা, সিন্ডিকেটের বিষয় নিয়ে কড়া হওয়ার বার্তা প্রশাসনে যাবে, পুলিশে যাবে, পুলিশ অ্যাক্ট করবে। এখন আমি সেই একই কথাই বলি, সেটা হচ্ছে যে ক্ষতগুলো যদি অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, সবকটা ক্ষত একসঙ্গে সারানোটা কঠিন কাজ, কিন্তু সে কঠিন কাজে হাত দিতে হবে 2016-র দিকে তাকিয়ে, কারণ 2016-তে যখন নির্বাচন আসবে তখন কিন্তু 5 বছরের হিসেব নিকেশ আসবে। তো লোকে বলবে 5 বছর আগে, 5 বছর পরে সিপিএম এর সঙ্গে পার্থক্য কি, সিপিএম কে সরানো হয়েছিল যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডগুলো কতখানি অর্জিত হলো। এটা ঠিকই যে মাইক্রো লেভেলের ডেভেলপমেন্ট একটা ভালো জায়গায় এসেছে, ম্যাক্রো লেভেল ডেভেলপমেন্টটা তেমন জায়গায় পৌঁছয়নি। তারপরেও যদি সিন্ডিকেট বা এইগুলোর বিরুদ্ধে পার্টি করা ব্যবস্থা না নেয়, অন্তত চোখে পড়ার মতো ব্যবস্থা না নেয়, তখন কিন্তু আবার একটা উল্টো সমালোচনা আসতে পারে। আমার ধারণা পার্টি হয়তো এদিকে এগোতে পারে। মানুষ বিবৃতির সঙ্গে মিলিয়ে দেখবেন, কোনো সন্দেহ নেই। এবার আসবো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেদিকে রাজনৈতিক মহল তাকিয়েছিল, যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রের শাসক বিজেপির উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে এবং দলের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আক্রমণ করবেন? আক্রমণ করলে সেই আক্রমণে ঝাঁজ থাকবে? মমতা কি বললেন, কি বললেন না, পরপর দেখাবো। কি বললেন প্রথমে? দল হিসেবে বিজেপিকে তুলোধনা করলেন। যাদের না আছে কাজ, না আছে কর্ম, দাঙ্গা লাগাটাই শুধুমাত্র একমাত্র ধর্ম, তারা কুৎসা সাম্প্রদায়িকতার বিষ নিয়ে হাজির হয়েছে। আক্রমণ শানাতে গিয়ে বিজেপিকে নানা বিশেষণে ভরিয়ে দিলেন। সিপিএম এর মতো অত্যাচারী দলের কাছে আমরা মাথা নত করিনি, আর তোমরা তো দাঙ্গায় পুষ্ট দল, দুর্নীতিতে পুষ্ট দল।
বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে 21শে জুলাইয়ের সভা থেকে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরির আপ্রাণ চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গাকে বাংলার মানুষ সমর্থন করে না, তারা কুৎসার সাম্প্রদায়িক বীজ ছড়ায়, আমরা ছড়াই না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, রাজ্যসভায় সমর্থনের বিনিময়ে সারদা নিয়ে মোদি মমতা সমঝোতা হয়েছে। বিরোধীদের এই অভিযোগ এবং জল্পনার জেরে সংখ্যালঘুদের কাছে ভুল বার্তা যেতে পারে। সম্ভবত এই আশঙ্কা থেকেই ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। দিল্লি, কলকাতা, ঢাকায় একান্তে বৈঠক, এক মঞ্চে উপস্থিতি, এসবের প্রেক্ষিতে মমতা বোঝানোর চেষ্টা করলেন বিজেপির সঙ্গে তার কোনো সমঝোতা হয়নি, হবেও না। তৃণমূল কংগ্রেস লড়তে পারে, করে দেখাতে পারে। তৃণমূল কংগ্রেস লাল চক্ষুকে ভয় পায় না, তোমাদের এজেন্সিকে ভয় পায় না। মনে রাখবে, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু শাসক দল দিল্লি তোমাদের কাছে মাথা নত করতে আমরা রাজি নই, এটা মাথায় রেখে দিও। মমতা যখন ধর্মতলায় সভা করছেন তখন সংসদের অন্দরে কংগ্রেসের আনন্দ শর্মা, সিপিএম এর সীতারাম ইয়েচুরিরা এককাট্টা হয়ে সুষমা স্বরাজের ইস্তফা দাবি করছেন। In the intervening period, serious allegations of corruption have come. Till that inquiry is over, let these people demit office or ask them to be removed from office. কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এ বিষয়ে সম্পূর্ণ নীরব রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটিবারের জন্যও তার মুখে উঠে এলো না সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে কিংবা রমন সিংহের প্রসঙ্গ। এ নিয়ে কোনো আক্রমণ শানালেন না তিনি। এমনকি লোকসভা ভোটের আগে যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই মোদীর নামও একবারও উঠে এলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কংগ্রেস সিপিএম এর প্রশ্ন, নিজের দলের গায়ে কেলেঙ্কারির দাগ বলেই কি বিজেপির এই ক্ষতে ঘা দেওয়ার ঝুঁকি নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মোদীকে সরাসরি চটাতে চান না বলেই কি তার দলকে, তার সরকারকে আক্রমণ করলেও সরাসরি নরেন্দ্র মোদীকে বিধলেন না মমতা? নইলে এত বড় ইস্যু হাতে পেয়েও কি করে বিষয়টি উঠে এলো না তার লম্বা বক্তৃতায়? এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার ভাষণ দিচ্ছেন ঠিক সেই সময় রাজ্যসভা সুষমা স্বরাজের পদত্যাগ দাবি করে বিরোধীরা উত্তাল করে তুলেছেন। তার কোনো প্রভাব কিন্তু সরাসরি পড়ল না, কিন্তু কেন্দ্র সরকারি একাধিক প্রকল্পকে বিদ্রূপে বেঁধেছেন তৃণমূল নেত্রী। দেখুন, মঙ্গলবার 21শে জুলাইয়ের সভা থেকে এভাবেই মোদী সরকারকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা বিষয় তুলনা টানলেন তার ও মোদী সরকারের মধ্যে। লোকসভা ভোটের আগে মোদী মমতা বাকযুদ্ধ চরমে উঠলেও দিল্লিতে দুজনের একান্ত বৈঠক এবং পরবর্তীকালে নানা ঘটনাক্রমের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী ও তার কাছাকাছি আসার জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। কিন্তু বিধানসভা ভোটের মুখে সেই জল্পনায় জল ঢালতেই মোদীর অন্যতম দুই প্রধান প্রকল্প বেটি পড়াও বেটি বাঁচাও এবং স্বচ্ছ ভারত অভিযানকে খোঁচা দিলেন মমতা। বেটি পড়াও না, ওটাতে বেটি হাঁটাও, আর আমাদেরটা হচ্ছে বেটি বাঁচাও, কন্যাশ্রী প্রজেক্ট। আজকে সারা পৃথিবীর মডেল হয়ে গেছে। দিল্লির লোকেরা প্রচার করছে স্বচ্ছা ভারত, আর করে দেখালো কে বাংলা। গর্ব করুন। মোদী সরকারের বিদেশমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় হাতিয়ার পেয়েও এখনো পর্যন্ত চুপ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ললিত মোদীকে সুষমা স্বরাজের সাহায্য নিয়ে সমালোচনা করায় দলের মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। কংগ্রেস সিপিএমের দাবি, সুষমা নিয়ে আক্রমণাত্মক হলে সরাসরি মোদীর গায়ে আঁচ পড়বে বুঝেই চুপ মমতা। আর এই প্রেক্ষাপটেই মঙ্গলবারও এই বিষয়ে মমতা নীরব থাকলেন ঠিকই, কিন্তু মোদী সরকারের প্রতি তিনি যে বিন্দুমাত্র নরম নন তা বোঝাতে আক্রমণের সুরও চড়ালেন। এখনো আন্দোলন চলছে কেন্দ্রের বিরুদ্ধে, আন্দোলন চলছে অনৈতিকতার বিরুদ্ধে, আন্দোলন চলছে অন্যায়ের বিরুদ্ধে, আন্দোলন চলছে টাকা পয়সা বন্ধ করে দিয়েছে কেন্দ্র তার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এই আন্দোলন চলবে। আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু শাসক দল দিল্লি তোমাদের কাছে মাথা নত করতে আমরা রাজি নই, এটা মাথায় রেখে দিও। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, মোদী সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বাধ্যবাধকতা, যে কারণে লোকসভা ভোটের প্রচারেও তিনি সুর চড়িয়েছিলেন। বিধানসভা ভোট যখন দোরগোড়ায় তখন সংখ্যালঘুদের মন পেতে ফের 21এর মঞ্চকে ব্যবহার করে মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, কলকাতা। অসীমবাবু, মানবেন যে ভোট আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম রাজনৈতিক বাধ্যবাধকতা সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য আপনাদের সঙ্গে দূরত্ব, আপনাদের আক্রমণ করা, কারণ 100 থেকে 125টা আসনে সরাসরি এই ভোট ব্যাংকের প্রভাব রয়েছে। আমি যেটুকু ওর বক্তব্য শুনলাম, এখান থেকে শুনলাম, তাতে উনি বললেন দাঙ্গা লাগানোটাই একমাত্র ধর্ম। যে দাঙ্গাটার কথা বলছেন আমি ধরে নিতে পারি সেটা গোধরা দাঙ্গার কথাই বলছেন।
এবং গোধরা দাঙ্গার কথাতে আমি উত্তরপ্রদেশে নির্বাচনের আগে একের পর এক দাঙ্গায় কেঁপে উঠেছে যেটা কথা উনি মেনশন করতে চাইছেন সেটা আমার মনে হচ্ছে সম্ভবত গোধরার কথাই বলতে চেয়েছেন। এবং সেইখানেই আমি একটু উল্লেখ করতে চাই, এই গোধরা দাঙ্গা হওয়ার পরেতে নরেন্দ্র মোদীর কাছে উনি ফুলের স্তবক পাঠিয়েছিলেন। তো যে দাঙ্গা লাগানোটা একমাত্র ধর্ম বলে নির্বাচনী প্রচার মঞ্চ, এটা নির্বাচনী প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন উনি, কারণ সামনে 9 মাস বাদই নির্বাচন রয়েছে, সেই হিসেবেই উনি একের পর এক মিথ্যার জাল বুনে গেছেন। সিন্ডিকেট, খাদান, ছাত্র, যে কথাগুলো বারংবার একটা মিথ্যার সিন্ডিকেট নিয়ে আপনি নিজেই দেখালেন যে 3 বছর আগেই উনি সিন্ডিকেট নিয়ে সবাইকে সতর্ক করেছেন এবং এখনও সেই সিন্ডিকেট চলছে। খাদান নিয়ে প্রায় প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন, ওর দল আমার দল এ বলে লাভ নেই, মানুষ নিহত হচ্ছেন। ছাত্র রাজনীতি আজ কোথায় গিয়ে পৌঁছেছে সেটা উনিও জানেন। কিন্তু আমরা বহু অনুষ্ঠানে একটা কথা বলতাম যে কেন কড়া বিবৃতি নেই সরকারের তরফ থেকে, সেটা দিয়েছেন, বার্তা দিয়েছেন। সে তো বরাবরই দিয়ে যাচ্ছেন, এর আগেও তো দিয়েছেন যে যারা সিন্ডিকেট করেন তাদের সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নেই, আখেরে কাজের কাজ কিছু হবে না। তো দাঙ্গা লাগানোটা একমাত্র ধর্ম, কুৎসার বীজ। ওদের বিরুদ্ধে কি কুৎসার বীজ ছড়িয়েছি, যদি আমরা ছড়াইনি। যেটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা তদন্ত চলছে, সারদা তদন্তে নিজেই চোরের লিস্ট একটা তৈরি করে দিয়েছেন, সেই চোরের লিস্ট ধরে ধরে ওকে বাদ দিয়ে বাকি সবাইকে মুকুল ছাড়া পেয়েছে, মুকুলকে ধরে নিয়ে সারদা তদন্তের যা গতি অসীমতা, তাতে আপনি ছাড়া কেউ সন্তোষ প্রকাশ করছে বলে আমরা জানেন। সন্তোষ প্রকাশ সেটা সম্পর্কে সিবিআই অলরেডি সুপ্রিম কোর্টকে জানিয়েছে আমার যা ম্যান পাওয়ার আছে তাতে আমি এতগুলো কন্ট্রোল করতে পারছি না, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ব্যাপার, সম্পূর্ণভাবে সিবিআই এর ব্যাপার, আমার এখানে না গড়ানোর কোনো কারণই নেই। আমি শুধু একটা কথাই বলবো যে উনি কুৎসার বীজ ছড়ানো বলতে যদি সারদার কথা বলে থাকেন, তো সারদার যে লিস্টে যারা যারা গ্রেপ্তার হয়েছেন এবং ওর মঞ্চে যিনি অ্যাঙ্কার থাকতেন তিনি আজকে তাঁরই নির্দেশে বা তাঁরই যোগসাজশে জেলখানায় রয়েছেন। ওর এক মন্ত্রী যিনি লোক আনতেন তিনি জেলখানায় রয়েছেন, আর একজন যিনি সবটা ব্যাপারটা অর্গানাইজ করতেন তিনি আজকে দলের বাইরে রয়েছেন, এই অবস্থা রয়েছে। সুতরাং কুৎসার বীজ আমরা ছড়াচ্ছি কি উনি নিজের দল থেকে তৈরি হচ্ছে আমি জানি না। উনি বলছেন মাথা নত করতে রাজি নই, মাথা নত কি ব্যাপারে? আপনারা কোনো চাপ দিয়েছেন যে সারদা নিয়ে, বা যেরকম ভাবে কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল যে সিবিআই তদন্তের জুজু দেখিয়ে মায়াবতী কিংবা মুলায়মকে চাপ দিয়ে নিজেদের পক্ষে রাখা বা ততটা হোস্টাইল হতে না দেয়া? বিরোধীরা নানান রকম অভিযোগ করতে পারে, সত্যতা নিশ্চয়ই চ্যালেঞ্জ করতে পারে, সুপ্রিম কোর্ট খোলা রয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে অবশ্যই বলতে পারে। আমি যে কথাটা বলতে চাইছি, মাথা নত করতে রাজি নই, মাথা নত করতে তিনি কতটা রাজি আমি জানি না, কিন্তু জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে গিয়ে সেখান থেকে রাতের অন্ধকারে মাথায় ঘোমটা চাপিয়ে মাথা নত করতে কার কার কাছে গিয়েছিলেন সে ঘটনা আপনারা সাংবাদিকরা সবাই জানেন, আমি আর প্রকাশ্যে নামগুলো বলতে চাই না। আপনার দলের নেতাদের কাছে গিয়েছিলেন? বলতে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্যে বলছেন মাথা নত করতে রাজি নই, মাথা নত করতে কার কাছে গিয়েছে? ফাইন, আপনার একটা কথা থেকে আমি একটু দর্শকদের দেখাতে চাইবো, দুজনের কথা মূলত দেখাতে চাইবো। 2M মুকুল রায় এবং মদন মিত্র গত 1 বছর আগের 21শে জুলাই অনুষ্ঠান অবধি যারা মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন, আজকে কিভাবে সময় কাটালেন তারা, কি বললেন তারা এই বিপুল জনসমাবেশ দেখে, দেখুন। 1 বছর আগেও এই দিনটায় দুজনের দম ফেলার ফুরসত থাকতো না, কারণ তৃণমূলের 21শে জুলাই সমাবেশ আয়োজনের মূল স্থপতি ছিলেন তারাই, মুকুল রায় এবং মদন মিত্র। কিন্তু সময় পাল্টেছে, বদলেছে পরিস্থিতিও। মুকুল রায় আজ দলে থেকেও নেই, আর মদন মিত্র সারদাকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার। ফলে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিতি তো দূরের কথা, কারো বক্তব্যের একটি লাইনেও শোনা গেল না তাদের কথা। আর ঘনিষ্ঠদের দাবি সেই খবর শুনেই নাকি চোখে জল এসে গিয়েছে হাসপাতালে ভর্তি মদন মিত্রর। মদন মিত্র ঘনিষ্ঠ মহলের দাবি, প্রতিবার 20শে জুলাই দাদার রাত জাগা অভ্যেস, কারণ কোথা থেকে কোন মিছিল কোন রাস্তা দিয়ে আসবে সবই দেখতেন মদন। এবার দায়িত্বে না থাকলেও মদনের মন পড়েছিল সেখানেই। তার ঘনিষ্ঠ মহলের দাবি, সোমবার রাত প্রায় 2:45 নাগাদ শুতে যান মদন, আবার উঠে পড়েন ভোর 5টায়। তারপর সকাল থেকে বারবার ঘনিষ্ঠদের কাছে খোঁজ নেন কামারহাটি থেকে কত লোক আসছে। ঘরে টিভি নেই, কিছু দেখারও জো নেই, তাই 12টার পর থেকে যাকেই কাছে পেয়েছেন জানতে চেয়েছেন ধর্মতলায় কি হচ্ছে। মাঝে একবার এও বলেন,
যে এটাই সর্বশ্রেষ্ঠ 21শে জুলাই, অভিষেকের প্রকৃত অভিষেক ঘটল আজ। কিন্তু এই সুরটা কেটে যায় একটু পরেই। এত কিছুর পরও যেই মদন শোনেন, মঞ্চে কেউ একবার তার নামও বলেননি, তারপরই তার চোখ মুখের ভাষা একেবারে বদলে যায়। একটু পরে ঘনিষ্ঠদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার চোখের জল ধরে রাখতে পারছি না, বন্দি না হলে যে কোনোভাবে মঞ্চের এক কোণে পৌঁছলে অন্তত লিস্টের এক কোণে আমার নামটা থাকতো। তবে সভায় অনুপস্থিত মদনের আরেক সতীর্থ মুকুল রায় অবশ্য এতটা মুষড়ে পড়েননি, বরং দিল্লিতে নিজের বাড়িতে বসে নেত্রীর কথা মন দিয়ে শুনেছেন তিনি। মঙ্গলবার সকালে রাজ্যসভায় গেলেও 12টার মধ্যেই আবার 181 নম্বর সাউথ অ্যাভিনিউর বাড়িতে ফিরে আসেন মুকুল। তারপর 250 স্কয়ার ফুটের বসার ঘরে টিভি চালিয়ে শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তৃতা, একেবারে একা। দুপুরে বাড়ির লনে ফুল দিয়ে 1993 সালে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাও জানান মুকুল। কিন্তু 94 সাল থেকে তিনি যে সমাবেশের কাণ্ডারির দায়িত্বে ছিলেন, আজ তার থেকে এত দূরে বসে থাকাটা কি প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে যন্ত্রণা নয়? আমি আজকে দিল্লিতে আছি, তাই আমি আজকে দিল্লিতেই আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। নিশ্চিত ভালো জমা, তাতে কি হয়েছে? সো হোয়াট, ইট ইজ এ পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য লাইফ। তবে মুকুল যাই বলুন, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের শহীদ স্মরণের মঞ্চেই বোধহয় দেখিয়ে দিল তৃণমূলের এই দুই সৈনিক এখন চলে গিয়েছেন বিস্মৃতির অতলে। নিমাই পান্ডা ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পলাশবাবুর কাছে আসবে। একেবারে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একটা ব্র্যাকেটে করে দিচ্ছেন, হযবরল দল বলছেন, এবং একই সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারণ করছেন কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর নাম। এই প্রসঙ্গে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা খুব ভালো কমেন্ট করেছেন যে প্রকৃতপক্ষে এ রাজ্যের দলগুলির মধ্যে তৃণমূল যে একটা হযবরল দল এ নিজেরা প্রতিষ্ঠিত করেছে তাদের নিজেদের কার্যকলাপের মধ্যে দিয়ে। আজকে বিজেপি সম্পর্কে অনেক নরম মনোভাব, এবং একইভাবে বিজেপিও যে কিছুকাল আগে ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, এই স্লোগান যারা উত্থাপন করেছিলেন তাদেরও অনেক স্বর স্থিমিত হয়ে গিয়েছে। মিডিয়া এবং অন্যত্র দেখা যাচ্ছে যে সারদা কেলেঙ্কারি, লাখ লাখ মানুষের টাকা চিট করে দেওয়া, এই গোটা ব্যাপারটা কেমন ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং এখান থেকে যারা জোরালোভাবে বিজেপির নানান বিষয়ে বিরোধিতা করতেন, তারা একবারের জন্য সেই সিরিয়াল কিলিং ব্যাপক কেলেঙ্কারিতে যা হলো, কিংবা সুষমা স্বরাজ সংসদ উত্তাল হচ্ছে, কিন্তু এখানে তার কোনো রিফ্লেকশন এত বড় একটা মিটিং এ হলো না। আপনি বলছেন এই প্রথম একটা যাতে এরা ছিল আগাগোড়া ছিল, দুর্নীতি এত বড় ইস্যু হয়েছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল ততটা সরব প্রতিবাদ করছে না। কখন করলো না তো, দেখাই তো গেল। এত বড় একটা মঞ্চ, এর থেকে ভালো সুযোগ আর কি থাকতো? আমি বলতে চাইছি হচ্ছে যে এরা প্রয়োজন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা কংগ্রেসকে ব্যবহার করেছে, এসইউসি, পিডিএস, সিদ্দিকুল্লাহর দল, মাওবাদীদের সকলকে ব্যবহার করেছে। বিজেপির সাথে তো ঘর করেছে, মন্ত্রিসভায় থেকেছে, সব কিছু উনি নিয়েছেন ওনার নিজের স্বার্থে। কাজে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কখনো দরকার হয়েছে কাছে নিয়েছেন, কখনো দরকার হয়েছে বিরোধিতা করেছেন। কিন্তু এখন রাজ্য রাজনীতির যে বাঁক মোড়ের সামনে আমরা দাঁড়াচ্ছি, যতই লোক দেখানো যাক, এখানে একটা সরকারি পার্টি তার সমস্ত কিছু নিয়ে একটা সমাবেশ করেছে, তার মধ্যে বহু মানুষ আছে যাদের জোর করে নিয়ে আসা হয়েছে এই সমাবেশে। আমি বুঝলাম, কিন্তু সব লোক নিয়ে চ্যালেঞ্জ করবেন না, মানে আমি চ্যালেঞ্জ করা না, মিটিং ব্রিগেডে করতে পারতেন। ওই স্পেস আমাদের দিক, আমরা সরকারে নেই, 5 বছর ধরে পিটিয়ে যাচ্ছে আমাদের, 40,000 লোক ঘরবাড়ি ছাড়া, হাজার হাজার লোকের নামে মিথ্যা মামলা, জেরবার করে দেওয়া অবস্থা আমাদের। এলাকায় এলাকায় স্বাধীনভাবে স্বাভাবিক কাজকর্ম করতে পারা যাচ্ছে না। বিভিন্ন মহল থেকে এখন গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে পশ্চিমবাংলায়, এবং এটা এই যে শুনছেন যারা শহর গ্রামের প্রত্যন্ত মানুষ, তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জানেন যে পাড়াতে যে গ্রামে তার বাস, সেই গ্রামটা কি অবস্থায় আছে, পাড়াটা কি অবস্থায় আছে। আর তারা এই অভিজ্ঞতাও আছে যে অত্যন্ত গরিব, তস্য গরিব মানুষকে কিভাবে জোর করে আজকের মিটিং এ নিয়ে আসা। পলাশবাবু, আমার আরেকটা পয়েন্ট আছে, আজকের এই বিপুল জনসমাগম, আমি আবার বলছি যে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু পাশাপাশি এইটার জন্য কত হাজার হাজার মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে গোটা দিন, এটাও কিন্তু সমানভাবে দেখা দেয়। আমি অবশ্য রাজনীতির কথা আবার আসবো, যে হযবরল দল এবং একেবারে বামপন্থীদের, বিজেপিকে, কংগ্রেসকে সবাই একসঙ্গে আক্রমণ মঞ্চের ওপর থেকে দেখুন। বিরোধীদের একযোগে মোকাবিলার বার্তা দিতে বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সারিতে বসিয়ে আক্রমণ করলেন সিপিএম, কংগ্রেস, বিজেপিকে। কংগ্রেস, সিপিএম আর বিজেপি হযবরল হয়ে গেছে, লবডঙ্কা। আমি পরিষ্কার বলি, হযবরল দলের বাংলার মাটিতে কোনো স্থান নেই, ভারতবর্ষেও আগামী দিন থাকবে না। পাল্টা তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম, বিজেপি। হযবরল বলে কোনো একটা দল থাকে, সেটা হচ্ছে ওর নিজের দল, যেখানে হযবরল সবাইকে জুটিয়েছেন।
কে ফিশ ফ্রাই খাইয়েছিল সিপিএম কে? সিপিএম এর সাথে তলায় তলায় গাঁটছাড়া বাঁধছে। যারা সোনিয়া গান্ধীর ইফতার পার্টিতে যোগদান করেন তারা আজকে বড় বড় কথা বলছে, আর গোপনে গোপনে মালদার ফজলি আম পাঠানো কে করছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে ঘুষ দেওয়া। 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন 2016 আর জোট নয়, একাই লড়বে তৃণমূল। তৃণমূলকে রুখতে কিছুদিন আগেই প্রয়োজনে কংগ্রেসের হাত ধরার ইঙ্গিত দিয়েছিলেন সিপিএম নেতা গৌতম দেব। পাল্টা মমতা বোঝানোর চেষ্টা করলেন বিরোধীরা একজোট হলেও তিনি বিন্দু মাত্র চিন্তিত নন। সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়েও দেখুন, তৃণমূল কংগ্রেস একা লড়বে, ইজ্জতের সাথে লড়বে, মর্যাদার সাথে লড়বে। বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস বাকি, তাহলে এত আগে থেকে কেন একলা চলার বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কংগ্রেসের অনেক নেতা বিধায়কই তৃণমূলে যাবো করছেন, কিন্তু ভবিষ্যতে জোট হতে পারে এই ভাবনা মাথায় রেখে তারা চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। যাতে তারা চটজলদি সিদ্ধান্ত নিতে পারেন সে কথা মাথায় রেখেই অনেক আগেভাগে জোট না হওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে আশাবুল হোসেন ও অন্য মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। রিজুর কাছে কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা 25 সেকেন্ডে বিরতি নেব। বিরতিতে যেতে যেতে দেখব শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায় কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। কোনো সন্দেহ নেই দলীয় নেত্রীর নির্দেশ মেনেই। একটা ছোট্ট বিরতিতে যাব, আক্রমণ দেখতে দেখতে। এই সমাবেশ দেখে আমার মনে হয় যারা এইখানে দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মমতা ভাগ, আজকে বাংলার মানুষ তাদের ভাগিয়ে দিয়েছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে এভাবেই দলনেত্রীর সুরে কিংবা কখনো কখনো দলনেত্রীর থেকেও চড়া সুরে বিজেপি ও মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের শীর্ষ নেতারা। মোদীর সঙ্গে মমতার তুলনা টেনে দলনেত্রীকে এগিয়ে রাখলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় নরেন্দ্র মোদীকে দাঁড় করিয়ে আমি কথা বলেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি যদি গুজরাটে জনপ্রিয় হন তো পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার থেকে 1000 গুণ বেশি জনপ্রিয়। ইতিমধ্যেই মোদীকে চিঠি দিয়ে জমি বিলের বিরোধিতার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে দলীয় সাংসদদের বৈঠকেও একই বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকে জমি নিয়ে সেই সুরই শোনা গেল সৌগত রায়ের গলাতেও। সারা ভারতবর্ষে যখন কেন্দ্রের আনা জমি বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে তখন তার 1 নম্বর সারিতে আছে তৃণমূল কংগ্রেস, যে কৃষকের জমি নেওয়ার ব্যাপারে কোনোদিন কোনো আপোষ করেনি। মোদী মমতা সখ্যতার অভিযোগে সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটে বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিতেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রীর সুরে সুর মিলিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ শানালো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তারিখ এক এবং স্মরণ সেই শহীদদের। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মৌরসী পার্তায় থাবা বসানোর চেষ্টা করলেন অধীর চৌধুরী। দেখাবো। 1993 সালে যারা শহীদ হলো তাদের পরিবার বিচার চাইছে। আরও একটা 21শে জুলাই, আরও একটা সমাবেশ। ভোটের কথা মাথায় রেখে ঢালাও প্রতিশ্রুতি ও রাজনৈতিক বার্তা। কিন্তু যে শহীদদের স্মরণের মঞ্চে দাঁড়িয়ে এত কথা, 4 বছরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বিচার দিতে পারল না কেন? তৃণমূলের 21শে জুলাই সমাবেশের দিনে এই প্রশ্ন তুলেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আপনার মঞ্চে নুরুলের মা এসেছিল, ভালো কাজ করেছে বাবা, কিন্তু 13 জন শহীদের পরিবারের কাউকে আমরা দেখলাম না। শহীদের শাস্তির জন্য আপনি কি করবেন তা আমরা জানলাম না। মমতা ব্যানার্জি, আপনি ধোঁকাবাজি কেন করছেন? অনেকে অবশ্য বলছেন বিচার হবে কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কমিশন তো রিপোর্টে এটাই বলতে পারেনি যে 21শে জুলাইয়ে গুলি চালানোর ঘটনা কার বা কাদের নির্দেশে হয়েছে। তবে সেখানে আঙুল তোলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত 1993 সালে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, যিনি আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্ত্রিসভার সদস্য। এদিনের সভা থেকে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। আপনার মন্ত্রিসভার মন্ত্রী সেদিন খুনি ছিল আপনার বক্তব্য অনুযায়ী। সেদিন বাম আমলের যে চিফ সেক্রেটারি ছিল আজ সে আপনার ক্যাবিনেটের মন্ত্রী।
তবে 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত যুব কংগ্রেস সমর্থকদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ করলেও কংগ্রেসকে এদিন হাজরায় সভা করার অনুমতি দেয়নি তাঁর পুলিশ। শেষমেশ যদুবাবুর বাজার থেকে মিছিল করে হাজরায় এসে ম্যাটাডোরের ওপর দাঁড়িয়ে বক্তৃতা করেন অধীর চৌধুরী। এবিপি আনন্দ। রিজু, কোনো সন্দেহ নেই হাজরায় সবার অনুমতি দেননি, অধীর চৌধুরী মিছিল করেছেন, কিন্তু দুটো বিষয়। এক হচ্ছে যে কংগ্রেস সমর্থকদের সংখ্যার বিচারে নগণ্য, এবং দুই হচ্ছে যে অধীর চৌধুরী একা, এর আগের ইফতার পার্টি সেখানেও একা, মানে কংগ্রেস নেতৃবৃন্দ কোথায়? আজকের প্রোগ্রামটা, প্রথম কথা হচ্ছে কলকাতায় যে আজকে প্রোগ্রামটা হয়েছে নগণ্য, তার কারণ হচ্ছে প্রদেশ কংগ্রেস সারা জেলা ব্যাপী প্রোগ্রাম করেছে। আমি হাজরাতে অনেক পরে উপস্থিত হয়েছি। আমার উত্তর চব্বিশ পরগনায় দুটো জেলা, আমি সব বুঝলাম, প্রত্যেকটা জেলাতে নিজের বার্তাটা কি যাচ্ছে যে অধীর চৌধুরীর সঙ্গে অন্য নেতারা কংগ্রেসের নেই? না, আমি মনে করি না সেটা, কারণ প্রত্যেকটা জেলাতে যারা দায়িত্বে আছেন এবং যারা বিধায়করা আছেন, কোনো বিধায়কও তো নেই এই মিছিলে, কোনো বেশিরভাগ বিধায়কও ছিলেন না, কারণ তারা নিজের বিধানসভা কেন্দ্রে অর্গানাইজ করেছেন। সেটা একটা কারণ। আরেকটা আশঙ্কাও ছিল যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কংগ্রেসের বিধায়কদের কাকে কাকে দেখা যায়। না, সে আশঙ্কা কি বিজেপি বা বামপন্থীদের নেই? আছে তো, বামপন্থী সিপিএম এর বিধায়ক আজ জয়েন করেছেন, তো খুব স্বাভাবিক ব্যাপার তো। মানে এটা মূল ব্যাপারটা হচ্ছে যে সরি, জাস্ট পড়ে গেল পেনটা। মূল ব্যাপারটা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের, আমার খুব বেসিক জায়গায় প্রশ্ন, জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা তো এখন পাবলিক ডোমেনে। সেই রিপোর্টটা নিয়ে কেন একটা কথা উচ্চারণ করা হলো না? যে 13 জন লোক মারা গেল স্টেজে, মানে সেই দিনের ঘটনায় আমি উপস্থিত ছিলাম। আমি একজন ছাত্র পরিষদের কর্মী হিসেবে, 17 বছর বয়স তখন আমার, আমি উপস্থিত ছিলাম সেদিন। ওই প্রচন্ড ভিড়ের মধ্যে টিয়ার গ্যাসের শেল ফাটছে মেয়র রোডের সামনেটা, আমরা ওখানে মিছিল করে, ওইখান দিয়ে ছাত্র পরিষদের মিছিল আসছিল উত্তর চব্বিশ পরগনা জেলার, আমরা সেই মিছিলে ছিলাম। তো একটা কথা উচ্চারণ হলো না, সেটা প্রথম কথা। দ্বিতীয়, গত বছর রিপোর্ট জমা পড়েছে 29শে ডিসেম্বর, 7 মাস কেটে গেছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আজকে সেই রিপোর্টে এক লাইন বলা হয়েছে যে পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে বা পুলিশ প্ররোচিতভাবে গুলি চালিয়েছে, সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু লেখা আছে। পূর্ণাঙ্গ রিপোর্টটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। শুধু ওই এখন ওই নতুন একটা সিস্টেম হয়েছে না, ওই আউটপুট দেওয়া টিভি ক্যামেরাতে, যেটা দেখাতে চাইবো সেটাই দেখাতে পারবো, অন্য কিছু দেখানো যাবে না। এটা কিন্তু বিজেপি আর তোমার দল সর্বভারতীয় স্তরে আগে শুরু করেছে। না, অসুবিধা নেই তো, তাতে অসুবিধা নেই। আমি সেটাই দেখাবো মানুষকে, যেটা মানুষ আমার সঙ্গে রিলেট করতে পারবে। এটা রাজনীতিতে অপরাধ কিছু নয়, কিন্তু বেশিরভাগ টেলিভিশন চ্যানেল যারা নিয়ম নীতি মেনে চলে, তারা স্বচ্ছতার খাতিরে সবসময় লিখে দেয় ভিডিও সৌজন্য কংগ্রেস, বিজেপি বা তৃণমূল। আমি এটাতে অন্যায়ের কিছু দেখি না। মানে যে ভিডিও আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি, তার কারণ একটা কোম্পানি সেই রাজনৈতিক দল সেটা অ্যারেঞ্জ করছে, আমি দেখাচ্ছি। অর্থাৎ যে অংশটা আমি দেখাতে চাই না, আমি চাইলে সংবাদ মাধ্যমে সেটা আসবে না। অ্যাকচুয়ালি তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমি আমার ডার্টি লন্ড্রিটা কেন পাবলিকলি ডিসপ্লে করব? সেই জন্যই আমি আউটপুটটা দিচ্ছি। এটা অপরাধ কিছু নয়। এখানে আমি আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে যে যদি সেটাই হয়ে থাকে, তাহলে সিলেক্টিভ ক্রাইটেরিয়াটা কেন বাঁচা হবে? সিলেক্টিভ কেন? রিপোর্টটা পাবলিক ডোমেনে আসুক, এবং রিপোর্টের ভিত্তিতে কেন ইনিশিয়েট করা হচ্ছে না, প্রসিডিং ইনিশিয়েট কেন এরকম হবে যে আমার রিপোর্টটা, একটা রিপোর্ট দেওয়া হলো, সেই রিপোর্টে যাদেরকে ইমপ্লিকেট করা হচ্ছে, ইনডিরেক্টলি যাদেরকে ইমপ্লিকেট করা যায়, তাদের সম্বন্ধে কোনো কথা বলে। শহীদের 3টে বেদি করেছে দেখলাম নিচেতে, 3টে বেদির সামনে লোকেরা হেঁটে বেড়াচ্ছে। অ্যাটলিস্ট ওখানটা কি প্রোটেক্টেড রাখা যেত না? ফুলমালা দেওয়া যেত না? বলছো বেসিক যে শহীদ স্মরণ, শহীদকে শ্রদ্ধা, সেটা কবে নষ্ট হয়েছে জানো সুমন? কবে নষ্ট হয়েছে? বিজয় দিবস যেদিন করলো, একবারই 21শে জুলাই সভা ব্রিগেডে গেল, মনে আছে? 2011-তে নীল সাদা রঙের পত্তন হলো, নাচ হলো স্টেজে, শহীদ তর্পণ হচ্ছে, স্টেজে নাচ হচ্ছে। এর থেকে লজ্জার কি কিছু হতে পারে? যেগুলো বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো নিয়ে কিন্তু অনেক কিছু বলার আছে। যেটা বললেন সেটা তো আমরা সবাই শুনলাম ওই আউটপুটের মতো। যেটা বললেন না
সেটাই হচ্ছে আসল আলোচনার বিষয়। ফাইন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন না তার কিছুটা কি পূরণ করে দিলেন অন্য যার নেতারা আজকে 21শে জুলাই মঞ্চের ওপর থেকে বললেন? কারা বললেন? সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একটা কথা খুব স্পষ্ট করে বললেন, সেটা হচ্ছে আজকের 21শে জুলাই শহীদ স্মরণের প্রশ্ন তুলছিল রিজু, কিন্তু মূল উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার, রাজনৈতিক উদ্দেশ্য এবং সামনের বছর বিধানসভা নির্বাচন। দেখুন, বাংলায় নির্বাচন কবে? আগামী বছর। জিতবেন তো? বাজলো ভোটের ঘণ্টা, বছর ঘুরলেই বিধানসভা ভোট। সেই ভোটের ফল নিয়ে আশাবাদী মমতা 21শে জুলাইয়ের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধীদের দিকে। সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যাই, যত চ্যালেঞ্জ করবেন একটা একটা করে আসন কমাবেন। তৃণমূল নেত্রী সুরি অন্যান্যদের গলাতেও। আগাম মমতাকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসালেন সুব্রত মুখোপাধ্যায়। এই সভার আমার প্রথমেই প্রতিক্রিয়া, 16 সালের নির্বাচন আজকের এই সভা থেকেই হয়ে গেল। মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। 2011কে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চোখে। 250 আসন অতিক্রম করলে আপনারা বিস্মিত হবেন না, আমাদের লক্ষ্য 294। বাড়তি দায়িত্বে বলিয়ান শুভেন্দু অধিকারীর গলাতেও ভোটে জেতার প্রবল আত্মবিশ্বাস। 2011 সালে শহীদদের সামনে রেখে নেতিবাচক নির্ভোটে আমরা জিতেছি। 2016 সাল ইতিবাচক ভোটের মধ্য দিয়ে আমাদের নেত্রী আবার মুখ্যমন্ত্রী হবেন। বিধানসভা ভোট হতে আর বেশি দেরি নেই, তার আগে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ থেকে এভাবেই ভোটের দামামা বাজিয়ে দিলেন দলের শীর্ষ নেতারা। আগাম জয়োৎসবের ঘোষণা করে রাখলেন মমতা নিজে। এবারে সভা সব রেকর্ড ভেঙে দিয়েছেন। 2016 সভা সব রেকর্ড আবার ভাঙতে হবে। মানুষের ব্রিগেডেই হবে। আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। উদয়নদা, একটা বিষয় আরেকটা বিষয়ের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত এবং জড়িত থাকে, কোনো সন্দেহ নেই যে আজকে আরেকজনেরও চ্যালেঞ্জ ছিল যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক কিরকম হলো বলে আপনার মনে হয়? মানে এই 21শে জুলাইয়ের জন্য জেলায় জেলায় ঘুরেছেন এবং বারবার অন্য নেতারা পরিবর্তিত হয়েছেন, একটা মুখ পরিবর্তন হয়নি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। না দেখুন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তো বক্তৃতা দেখাবো। আচ্ছা, আপনি যখন এটাই বললেন আমি সেটা দিয়ে শুরু করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। অনেকে বলছেন 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক হলো। প্রথমবার এই বড় মঞ্চে বক্তাদের তালিকায় জায়গা পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 21শে জুলাইয়ের সভার আয়োজন উপলক্ষে গত 1 মাস ধরে চরকির মতো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ঘুরে বেরিয়েছেন অভিষেক। একাধিক সভা করেছেন যুব তৃণমূলের ব্যানারেই 21শে জুলাইয়ের সভা। আর যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবার শহীদ সমাবেশে অভিষেকের অংশগ্রহণ। ভিড় যদি হয় সাফল্যের মাপকাঠি, তাহলে অনেকেই বলছেন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী দিনে তৃণমূলের ব্যাটন কার হাতে যাবে সেই জল্পনা আরও উস্কে উঠেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। এখন থেকে আমি আগামী 50 বছরের জেনারেশন তৈরি করে দিয়ে যাব। যদি সিপিএম ভাবো মমতার পরে কি হবে, তৃণমূল কোথায় যাবে, ও ভাবনায় বালি। আগামী দিনে দলের ব্যাটন কার হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা দীর্ঘদিনের। দলের অন্দরে মুকুল যুগের অবসান হয়েছে, পাশাপাশি তড়িৎ গতিতে উত্থান হচ্ছে অভিষেকের। যুব তৃণমূলের ভার দেওয়ার পাশাপাশি অভিষেকের হাতে 3 জেলার দায়িত্ব তুলে দিয়েছেন মমতা। তাহলে কি ভবিষ্যতে মমতা দিল্লিতে শীর্ষ কোনো পদে গেলে সেক্ষেত্রে রাজ্যে তাঁর জায়গায় দেখা যেতে পারে অভিষেককে? মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে এই প্রশ্নও তৈরি হয়েছে। যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীকে কোনোদিন নবান্নে পাওয়া যাচ্ছে না, তাহলে জানবেন তিনি নবান্নতে নেই, তিনি দিল্লির সাউথ ব্লকে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘরে গিয়ে বসে আছেন। তার পরিবর্তে কোনো আর এক প্রতিনিধি সেখানে এসে বসবেন। যদিও সিপিএম এর কটাক্ষ অভিষেক বাচ্চা ছেলে। আবার বাচ্চাদের কথা জিজ্ঞেস করুন, ছেলেপুলেদের কথা জিজ্ঞেস করুন। অভিভাবকরা থাকতে থাকতে ছেলেপুলেদের আমি কিছু বলি না।
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তরুণ প্রজন্মকে আগামী দিনে দলে গুরুত্ব দেওয়ার কথা বলছেন, আর তৃণমূলের প্রধান তরুণ মুখ অভিষেকই। তাই ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাতেই ব্যাটন তুলে দিতে পারেন বলে দলের অন্দরেও চর্চা চলছে। সেই কারণে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিষেকের গুরুত্ব দিনে দিনে বেড়ে চলেছে। আশাবুল হোসেন, বিতনু চট্টোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। উদয়নদা, উত্তরাধিকার নিয়ে ইঙ্গিত স্পষ্ট। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু অভিষেকের বক্তব্য এখনো কিন্তু আমি শুনতে পারলাম না। অভিষেক এক্স্যাক্টলি কি বলেছেন আজকে? আপনি এতবার বলছেন আমি অভিষেকের বক্তব্য, সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যেটা লেগেছে তার কারণ হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে সরাসরি একটা তুলনা এনেছেন একজনই বক্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাবো। একটাই আমার কাছে আফসোস রয়ে গেছে, একটাই দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেসটা 1 জানুয়ারি 1998 সালে প্রতিষ্ঠা না হয়ে যদি সালে হতো, তাহলে জীবদ্দশায় জীবন্ত অবস্থায় জ্যোতিবাবুরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়ে দেখে যেতে পারতো। সেটা বুলেটের মাধ্যমে নয়, সেটা ব্যালটের মাধ্যমে। আবার বাচ্চাদের কথা জিজ্ঞেস করুন, ছেলেপুলেদের কথা জিজ্ঞেস করুন। অভিভাবকরা থাকতে থাকতে ছেলেপুলেদের আমি কিছু বলি না, আমি যা বলার অভিভাবকদের বলি। বয়স যাদের কম তারা মাঝে মাঝে পিসির কীর্তি বলে ফেলে, যেরকম কিষেনজির ব্যাপারে হয়েছে শুনেছি। খুশি? হ্যাঁ, এবার অভিষেকের বক্তব্য এবং খুশি এবং খুব একটা অনুপ্রাণিত হচ্ছি না। তার কারণ অভিষেক এখনো, আমার মনে হয় যেটা, অভিষেক এখনো সেই পরিণতি লাভ করেননি যে পরিণতি লাভ করলে তিনি একটা দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে পারেন। আর তা ওকে শিখতে হবে আরো অনেক কিছু। এবং তার সাথে এটা অ্যাড করতে চাই যে তৃণমূল কংগ্রেস দলটা এমনই, সেখানে তিনিই মূল, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন, তৃণমূল কংগ্রেসে যারা মিছিল করে আসেন, যারা ভিড় করে বক্তৃতা শোনেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মূল আকর্ষণ। সেখানে এই মাঝখানে যে একটা ডিবেট চলছিল যে মুকুল রায় সরে যাওয়াতে তৃণমূলের ক্ষতি হলো কি হলো না, আমি তখনও বলেছিলাম এখানে যে মুকুল রায় সরে যাওয়াতে কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মানে সেন্ট্রাল জায়গায় থাকবেন এবং সেই আবেগটা কিন্তু ধরে রাখবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানে একাত্ম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিরোধী দল নয়, তৃণমূল কংগ্রেস পলাশবাবু যেটা বলছিলেন একটু আগে, এখন সরকারি দল। হ্যাঁ, ফলে সরকার, দল, মুখ্যমন্ত্রী, দলনেত্রী সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং সবকিছু একটা একমাত্রিক হয়ে গেছে। এবং তার ফলে যেটা হচ্ছে সরকার এবং দল, সমাজ, জনসমাজ এবং শেষের দিকে যে স্লোগানগুলো দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, সেগুলো থেকেও যে এটা বেরিয়ে আসছে যে সর্বত্র তৃণমূল, একাকার একটা ব্যাপার। অর্থাৎ এখানে কোনো বিভাজন নেই, কোনো জায়গা নেই, অন্য কোনো স্পেস নেই, কারুর জন্য কোনো আলাদা ঘর নেই। বিরোধীরা অর্থ করছেন যে বিরোধী শূন্য। হ্যাঁ, বিরোধী শূন্য, যেমন নেতারা বলছেন 250, 294 ইত্যাদি সংখ্যা বলছেন। এর ফলে যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যতই বলুন যে আমি চলে গেলে কি হবে, কিন্তু তিনি নিজেই ক্রিয়েট করছেন এমন একটা মানে লার্জার দ্যান লাইফ ইমেজ, যে ইমেজটা কিন্তু তার সাথে বাকিদের লড়াই। কিন্তু আজকের মিটিং এ যেটা আমাদের এই আঞ্চলিক দলগুলো যদি একটু স্টাডি করেন উদাহরণ, সেটা মায়াবতীর দল হতে পারে, জয়ললিতার দল হতে পারে, প্রত্যেকটা দল দুটোর মধ্যে পার্থক্য আছে। মায়াবতী, জয়ললিতার দল অবশ্যই এগুলো সব ব্যক্তিকেন্দ্রিক দল, কিন্তু জয়ললিতার দলের একটা প্রাথমিকভাবে একটা জাতিভিত্তিক গণ আন্দোলন ছিল, বা মায়াবতীর দলেরও একটা অ্যান্টি বায়োমেনিক্যাল মুভমেন্ট ছিল। সেই জায়গায় এখানে অ্যান্টি সিপিএম মুভমেন্ট। এখন যেটা হচ্ছে, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুভেন্দু অধিকারীও রাইটলি পয়েন্ট আউট করেছেন যে নেগেটিভ ভোটে তারা ক্ষমতায় এসেছেন, এইবার পরীক্ষা পজিটিভ ভোটে। না, আমি শুভেন্দু অধিকারীর সাথে এক্ষেত্রে একমত নই। তার কারণ নেগেটিভ ভোট বলে কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। যা 2011 সালে যারা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে যতই রিজুর তখন আপত্তি থাকুক সেই 21শে জুলাই নিয়ে, সেই 21শে জুলাইয়ের পর ওরা আপত্তিটা তোলেনি, কারণ তো ওরা সরকারে ছিলেন সেই সময়। এবং সেই সময় যারা ভোট দিয়েছিলেন তারা ওই সরকারকে ক্ষমতায় আনবেন বলেই ভোট দিয়েছিলেন। 2016তেও যারা ভোট যদি আনেন তাহলে ওই সরকারকে ক্ষমতায় আনবেন বলেই। আমি একটা কথা খালি বলতে চাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা করলেন সেটা হচ্ছে সেই 2014 লোকসভা নির্বাচনের আগের কৌশলে ফিরে গেলেন। অর্থাৎ উনি কিন্তু সিপিআইএম
বিজেপি কংগ্রেসকে একটা বাক্সের মধ্যে পুরে ফেলছেন এবং আক্রমণ করছেন ইকুয়ালি, এবং কারুর ক্ষেত্রে দুর্নীতি, কারুর ক্ষেত্রে দাঙ্গা, কারুর ক্ষেত্রে অতীত ইতিহাসের স্মৃতি, এটা করে বিরোধী ভোটটাকে সেই ভাগ করার এবং একই ব্র্যাকেটে রাখছেন অত্যন্ত কৌশল। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি মইদুলের কাছে আসবো, তার আগে দেখাবো এই গোটা বিষয়টা এত রাজনীতির অঙ্ক, এত রকম মানুষকে নিয়ে কথা, কিন্তু সেই আসল মানুষ, অনেকে বলছেন আসলে শিখণ্ডি খাড়া করা হয় সেই মানুষকে। আজকে এই বিপুল জনসমাবেশ, আমি আবার বলছি যে কত লক্ষ মানুষ এসেছিল এ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু প্রচুর মানুষ আজকে সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21শে জুলাই মঞ্চের এবং বক্তব্যের কোনো সন্দেহ নেই। কিন্তু ওই শিখণ্ডি মানুষ, তার কারণ হাজার হাজার মানুষকে আজকে গোটা দিনে, সপ্তাহের দ্বিতীয় দিন, কাজের দিন, সারাদিন দুর্ভোগ পোহাতে হলো। একের পর এক কেস স্টাডি আমাদের সাংবাদিকদের সামনে যখন এসেছে, চোখে জল এসে যাওয়ার মতো একাধিক দৃশ্য তৈরি হয়েছে মানুষের, যে মানুষের কথা বলে রাজনৈতিক দলের আন্দোলন, তাদের দুর্ভোগ এবং দুর্দশা দেখে দেখুন। কোলে অসুস্থ সন্তান, গন্তব্যে পৌঁছতে না পেরে রাস্তায় পাগলের মতো ছটফট করছেন মা। এটা যদি একটা ছবি হয় তাহলে অন্যটা দেখুন। 21শে জুলাইয়ের সমাবেশ উপলক্ষে রাজপথ দাপালেন তৃণমূলের নেতা কর্মীরা, আর তার জেরে অসুস্থ শিশুকে নিয়ে চরম বিপাকে পড়লেন বারুইপুরের এই গৃহবধূ। তার গলায় সন্তানের প্রাণ বাঁচানোর আরতি শুনলেন না রাজনীতির কারবারিরা। একটা ট্যাক্সি নেই, একটা অটো নেই, একটা অটো করে টালিগঞ্জ ফাঁড়ি থেকে একটা অটো নিয়ে রবীন্দ্র সরোবর মেট্রোতে আমার বাচ্চা সেন্সলেস হয়ে গেল। তারপর ওখানে কয়েকজন বয়স্ক ভদ্রলোক দেখে আমাকে একটা ট্যাক্সি ধরিয়ে দিলেন, ডাবল ফেয়ার দিয়ে আমি এলাম নেওটিয়া। আমার বাচ্চা, আমি জানি না দাদা কিছু যদি হয়ে যায়। রাস্তায় শাসক, নাভিশ্বাস শহরবাসীর, আটকালো অ্যাম্বুলেন্সও। চরম হয়রানি রোগীদের। एक्सीडेंट हुआ है, ये ज्यादा देर तक नहीं बैठ पाते हैं, न चल पाते हैं। इनको टैक्सी हमें चाहिए, तो टैक्सी वाला बैठा नहीं रहा है। 21শে যানজটের জেরে ছুটির পর বহু স্কুল থেকে সময়ে বেরোতে পারেনি পড়ুয়াদের বাস। ভোগান্তি থেকে বাদ যায়নি পাতাল পথ। মেট্রো ধরে বাস তো রাস্তা জ্যাম, রাস্তার মধ্যে কোথায় বাস তো দেখতেই পাচ্ছেন, বাসের কোনো পাত্তাই নেই। সড়ক পথের দুর্ভোগের ছবিটা ছিল আরো ভয়াবহ। আমি বিকাশ ভবন যাব, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, উঠতে পারছি না, নেই অনেকক্ষণ ধরে গাড়ি নেই, অটো তো নেই আর বাস তো পাচ্ছি না। সকাল থেকে রাস্তায় দেখা মেলেনি অটো ট্যাক্সির। হাতে গোনা যেসব বাস চলেছে তাতেই প্রাণের ঝুঁকি নিয়ে চাপতে বাধ্য হয়েছেন অনেকেই। খুব খারাপ, এই তো এখান থেকে টামডুবু থেকে কাজে যাচ্ছি, পার্টিতে না। হাওড়া থেকে শিয়ালদা রেল পথেও ছিল দুর্ভোগের একই ছবি। সাধারণ যাত্রী তো খুবই কষ্ট হচ্ছে। এরকম যদি হবে তাহলে স্পেশাল ট্রেন দিয়ে দিতে পারতেন এদের জন্য। তৃণমূলের সমাবেশের জেরে গঙ্গার জেটি ঘাটগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। হয়রান হন সাধারণ যাত্রীরা। 21শে দুর্ভোগে এদিন এক বন্ধনীতে ঢুকে পড়ে জল, স্থল, পাতাল। ভুক্তভোগীদের প্রশ্ন, রাজনৈতিক দলগুলি আর কবে মানুষের সমস্যা বুঝবে? দুর্ভোগ যেমন ছিল তেমনই ছিল দাদাগিরির অভিযোগও। তৃণমূলের জমায়েতের জন্য হাওড়া ময়দান এলাকার মঙ্গলাহাটের ব্যবসায়ীদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এবিপি আনন্দ। মইদুল, নজির তো আছে, 2013 পঞ্চায়েত নির্বাচন ছিল বলে 14 জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের শহীদ স্মরণ করেছিলেন। আমি বলছি যে 2-1 দিন, সপ্তাহের দ্বিতীয় দিন আজকে মঙ্গলবার না করে রোববার করা যেত। আমি বলছি এই সাধারণ মানুষগুলো দুর্ভোগ তো এড়ানো যেত। মানে সেটা তো করাই যেত, কিন্তু সেটা তো রাজনীতিবিদদের প্রধান তাদের মানে সেটা তো তাদের ক্রাইটেরিয়া নয়, প্রধান তারা সেই জিনিসগুলো তারা দেখে না বা ভাবে না। মানে তাদের কাছে এখানে একটা শো অফ স্ট্রেংথ করতে হবে, মানুষ আনতে হবে, দেখাতে হবে যে আমি এখানে আমার কত ক্ষমতা, সেই জিনিসগুলো থাকে। সেটাই হচ্ছে তাদের প্রধান বিবেচ্য বিষয়। কিন্তু আজকে কয়েকটা জিনিস উঠে এসছে যেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি এই সোশ্যাল পার্টটাকে আমি একদম রাজনৈতিক পার্টে আসছি, যেটা আজকের দিনের আমি বিশ্লেষণের একটা জায়গা থেকে বলছি যে ট্যাকটিক্যালি কিন্তু এটা একটা অত্যন্ত সাউন্ড একটা বক্তৃতা আমার মনে হয়েছে। আমি একে একে করে আসছি। প্রথম, এই যে বিজেপির বিরুদ্ধে একটা সুরটা চড়ালেন, তার থেকে এটা উনি খুব পরিষ্কার করে দিলেন রাজ্যের যে সংখ্যালঘু যে মানুষ আছে তাদের কাছে, যে আমার সঙ্গে বিজেপির কোনো রকমের সেটিং এখানে হয়নি। এই যে লোকে বলতো বিরোধীরা যে আমার সঙ্গে সেটিং হয়ে গেছে, এরকম একটা কিছু তার হয়নি, এটা হচ্ছে প্রথম তিনি বলে দিলেন।
এবং উনি এই সংখ্যালঘু ভোটটা খুব ভালো বোঝেন, এবং এটা আজ থেকে উনি বোঝেন না, বহুদিন আগে থেকেই বোঝেন। আপনি যদি দেখেন 2001 সালের যে বিধানসভা ভোটটা উনি কিন্তু কংগ্রেসের সঙ্গে লড়েছিলেন, তার আগে 98 ও 99 সালের ভোটটা কিন্তু বিজেপির সঙ্গে লড়েছিলেন। কেন তিনি বিজেপির সঙ্গে লড়েছিলেন? কারণ তিনি লোকসভার ভোট, এবং তখন একটা তাকে সবে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন, তাকে একটা বড় পার্টির একটা এবং জোরালোর প্রক্রিয়াটা শুরু করে দিলেন, এরপরে যত নির্বাচন এগোবে সুর তত জোর একদম। এবং 2006 সালের নির্বাচনটা উনি বাধ্য হয়ে বিজেপির সঙ্গে লড়েছিলেন। তার কারণটা হচ্ছে যে ইউপিএ 1 সরকারকে তখন বামেরা বাইরে থেকে সাপোর্ট দিয়েছিল, না হলে উনি 2006 কংগ্রেসের সঙ্গে হয়তো লড়তে পারতেন। এবার 2014-তে উনি এটা বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে, বিজেপিকে, কখনো মাওবাদীদেরকে ব্যবহার করে টোরে এখন তৃণমূল কংগ্রেস নিজেই 39-40% মতো ভোট পাচ্ছে, এবং অপোজিশন যদি ডিভাইডেড থাকে তাহলে তিনি হচ্ছে একাই হচ্ছে এখানে কেল্লা ফতে করতে পারে। এবার এটা উনি 2014 সালের লোকসভাতেই বুঝে গেছে, এবং সেই যে প্রক্রিয়াটা সেটাই উনি 2016 সালেতে চালাবেন। তার আরেকটা কারণ আছে কেন উনি একা লড়বেন। তার এই জন্য লড়বেন যে যখনই সরকারে যখন একটা পার্টি থাকে তখন অনেক রকমের তখন লোক আসে, ভেস্টেড ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের লোক আসে, ফলে তৃণমূলের টিকিটের ডিমান্ডও তার কাছে অনেক বেশি বাড়ছে। সে যখনই কংগ্রেসের সঙ্গে যদি অ্যালায়েন্স করে তাহলে তো অনেক তাকে সিট ছাড়তে হবে, সেটা সে কখনোই চাইবে না। তো সেই কনসিডারেশন গুলো তার কাছে আছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে একসঙ্গে করে দেওয়া যে তৃণমূল কংগ্রেস বিজেপি এক ব্র্যাকেটে, তার মানে এটা হচ্ছে যে অপোজিশন ডিভাইডেড থাকো, এবার মানুষ যারা অ্যান্টি তৃণমূল মানুষ তোমরা কনফিউজ হয়ে থাকো যে তোমরা কোথায় ভোটটা দেবে, এই জায়গাটা কোনো সন্দেহের অবকাশ নেই। অপোজিশন কিন্তু ডিভাইডেড থাকবে, তার কারণ বিজেপির সঙ্গে কংগ্রেসের কখনোই অ্যালায়েন্স হবে না। বড় জোর একটা হতে পারে কংগ্রেসের একটা অংশের সঙ্গে সিপিএম এর অ্যালায়েন্স হতে পারে, তাতে কংগ্রেস দল যা আছে সেটা আদৌ থাকবে কিনা সন্দেহ। সুতরাং মমতার যে মিশন, সেই মিশনটা কিন্তু সাকসেসফুল। বলছি এখন বিমলদা নিশ্চিতভাবে রাজনীতির কথা বলা যায় না, কংগ্রেস এবং বিজেপি যে অ্যালায়েন্স হবে না, বিজেপি তৃণমূলের যে অ্যালায়েন্স উড়িয়ে দেওয়া যায় না, সেটা হতে পারে। আমি বলছি রাজনীতি সম্ভাবনা শিল্প, কংগ্রেসের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স কখনোই হবে না, সর্বভারতীয় কম্পালশনের দিকে। সময় একেবারে শেষ। আমরা চেষ্টা করলাম যে খুব স্বল্প পরিসরে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বিষয়গুলো উঠে এসছে অন্তত ছোঁয়ার, এবং আপনাদের জানিয়ে রাখি অবশ্যই আমাদের নজর থাকবে যে সংশোধনের বার্তা একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তা আদৌ দলীয় স্তরে বা প্রশাসনিক স্তরে পালিত হচ্ছে কি না। আমাদের সময় শেষ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার।